হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে একটা অন্যরকম ক্লাস। সেখানে হচ্ছে আমি এটা বলতে চলেছি যে যেটা হয়তো 90% স্টুডেন্টস যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে বা এসএসসি এমটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা জানেই না এই কঠিন সত্যটা। সেই কঠিন সত্যটা কি না, এবারেই প্রথমবার আমরা এসএসসি এমটিএস এবং জিডি একসাথে ফেস করতে চলেছি। সাধারণত কি হয়, এসএসসি যখন ক্যালেন্ডার বের করে তো সেই ক্যালেন্ডারের প্রথম যে এক্সামিনেশনটা থাকে সেটা হচ্ছে এসএসসি জিডি, আর শেষের যে এক্সামিনেশনটা থাকে সেটা হচ্ছে এসএসসি এমটিএস। তাহলে হাউ ইজ ইট পসিবল টু কন্ডাক্ট দিস টু এক্সামস এট দ্য সেম টাইম? বাট এবারে সেটা পসিবল। তার কারণ হচ্ছে এটাই যে এই যে এসএসসি এমটিএসটা লিখেছি এইটা হচ্ছে 2025-এরটা, আর এই যে এসএসসি জিডিটা লিখেছি এটা হচ্ছে 2026-এর। বোঝা গেল? অর্থাৎ 2025-এরটা পিছুতে 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 2026-এ চলে গেছে। হাঞ্জি স্যার, 2025-এরটা 2026-এ চলে গেছে এবং 31শে জানুয়ারির আগে এটা কোনোভাবে সম্ভব নয় এটাকে পরীক্ষা কন্ডাক্ট করানো। আর এসএসসি জিডির পরীক্ষার ডেট কবে না, ঠিক এটার পরে এটা শেষ হবে, এটা শুরু হবে, মাঝে কোনো এক্সামিনেশনের ডেট নেই। ভালো করে বোঝো, গতবারের যতগুলো 2025-এর অ্যাডভার্টাইজমেন্ট ছিল বাই এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, সেই ততগুলো এক্সামিনেশনে শুধুমাত্র বাকি আছে একটা এক্সামিনেশন, সেটা হচ্ছে কি না এসএসসি এমটিএস। ঠিক আছে, এবং এটা যদি 31শে জানুয়ারির আগে এটা হতে চলেছে না, তার কারণ হচ্ছে 22 তারিখ পর্যন্ত কম্প্যাক্ট পরীক্ষা আছে। এসএসসি 2025-এর যে পরীক্ষাগুলো সেটা 22 তারিখ পর্যন্ত কম্প্যাক্ট পরীক্ষা, তারপরে ডেট একমাত্র 31শে জানুয়ারি, কিংবা তুমি 28শে জানুয়ারি করে নাও, কি যায় আছে 2-3 দিনের জন্য। কিন্তু এটা শেষ হবার পরেই শুধুমাত্র বাকি থাকবে কি না এসএসসি জিডি শুরু হয়ে যাবে। এরপর যে জিনিসগুলো লিখেছি যে সিলেবাস সেম, এক্সাম ডেট অলমোস্ট সেম, সাবজেক্ট সেম, তাহলে এইগুলো তো তোমাদেরকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সেম। তাহলে আমি সিলেবাস সম্বন্ধে একটু বলি, আমি দেখো নিজেই লিখবো। সিলেবাসের ক্ষেত্রে ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে এই চারটে পোর্শনই আছে, এই চারটে পোর্শনই আছে। এবার যদি জিডির ক্ষেত্রে বলি, জিডির ক্ষেত্রে কটা কোশ্চেন? 20টা 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 20টা। আর যদি আমি এমটিএস এর ক্ষেত্রে বলি, এমটিএস এর ক্ষেত্রে কটা প্রশ্ন? 25 25। ঠিক আছে, এরপর খেলা হচ্ছে, এখানে আমি ছকরা লিখবো না, এখানে শুধুমাত্র আমি দুটো জিনিস লিখবো, একটা হচ্ছে ইংলিশ লিখবো আর একটা হচ্ছে জিকে লিখবো। এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 25। কেন লিখলেন স্যার এইগুলো? কি না, তুমি এইগুলোতে ম্যাথ এবং জিআই এই দুটো পোর্শনকে তোমাকে শুধুমাত্র কি করতে হবে? কোয়ালিফাইং করতে হবে এমটিএস এর ক্ষেত্রে। অর্থাৎ তুমি জাস্ট 40% পেলেই হবে, আর তোমার কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, শুধুমাত্র এখানে তোমার 25টা প্রশ্ন এবং এখানে 25টা প্রশ্ন, এই দুটোর ওপর তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এবার যদি জিডিতে যাই, জিডির প্রতিটা প্রশ্ন 2 নম্বর করে, প্রতিটা প্রশ্ন 2 নম্বর করে, সরি 1 নাম্বার করে, এটা প্রতিটা প্রশ্ন 1 নাম্বার করেই থাকবে, কারণ 80 নাম্বারের পরীক্ষা এটা, এটা হচ্ছে 80 নাম্বারের পরীক্ষা। আর এখানে কি দেখো, 25 ইন্টু 3, 25 ইন্টু 3 মানে কত হচ্ছে? 75 75, 150 নাম্বারের পরীক্ষা। এবার এখানে তোমাকে টার্গেট করতে হবে যে স্যার আমাকে যা হোক করে 70 তুলতে হবে। দেখো আগের মতো জিডি কিন্তু আর নেই, আগের মতো জিডি হলে এত কাট আপ তুলতে হতো না, কিন্তু এখনকার জিডি অনেক আলাদা হয়ে যাচ্ছে, এখানে কম্পিটিশন দিন দিন বাড়ছে। একটা জিনিস ভালো করে বোঝো, সমস্ত ফিল্ডে কম্পিটিশন বাড়ছে। যে ফিল্ড গুলো আগে সবাই ভাবতো যে এখানে কম্পিটিশন হয় না, সেখানেও বাড়ছে। ধরো একটা সময় ছিল কিনা ডাব্লিউবিপি কেপি, যারা শুধুমাত্র মাঠ ভালো করতো তারা দিত, স্কুল সার্ভিস যারা শুধুমাত্র সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতো তারা দিত, এবং এসএসসি সিজিএল সিএইচএসএল যাদের ম্যাথ ভালো হতো, ইংলিশ ভালো হতো তারা দিত, এবং এমটিএসও তাই। তো এরকম কিছু সেক্টর সেক্টর ভাগ ছিল যে এই স্টুডেন্টস গুলো এখানে দেবে, ওই স্টুডেন্টস গুলো ওখানে দেবে। কিন্তু এখন যে সময়টা চলে এসছে, সেখানে চাকরি বাকরির এই
অবস্থার দিকে তাকিয়ে যারা মাঠে যেত না তারাও মাঠে দৌড়াতে শুরু করেছে। এবার তুমি বলো যে স্যার তারা কি আমাদের সঙ্গে পাস করতে পারবে? ধরো 100টা ছেলে যদি ওখানে দৌড়াতে শুরু করে, তার মধ্যে 20টা ছেলে তো তখন দৌড়ানো পাস করবেই, 80টা ছেলে না আমি বাদ দিচ্ছি, 20% তো গেল। তাহলে এই যে বিভিন্ন সেক্টর থেকে যদি 20% ছেলেকে তুমি নিয়ে নাও, তাহলে তো কম্পিটিশন হাই হবেই বাবা। তাহলে দেখো, বিশেষ করে এমটিএস এ কোনো দৌড়ানো ফৌড়ানো কিচ্ছু নেই, শুধুমাত্র 25 বছর বয়স হতে পারলেই হবে। ঠিক আছে, এবার যদি বয়সের দিকে যাই, বয়সটা দেখো জিডির ক্ষেত্রে কম, জিডির ক্ষেত্রে হচ্ছে 23, আর তোমার এমটিএস এর ক্ষেত্রে কত, না এমটিএস এর ক্ষেত্রে হচ্ছে কি না 25। এবার দেখো কিন্তু সবেতেই তোমার ওবিসি বলো, এসসি বলো, এসটি বলো, সবেতেই কিন্তু সমানভাবে ছাড় আছে। এদের 3 বছর, এদের 5 বছর, এদের 5 বছর। মনে করো একটা ছেলের বয়স 23 পেরিয়ে গেছে, তার বয়স 25 বছর, সে কিন্তু এখানে ওবিসি হয়ে পরীক্ষা দিতে পারবে। আবার 25 বছরে সে যদি হয়, সে কিন্তু এমটিএস এর পরীক্ষা দিতে পারবে, বিকজ এমটিএস এ তার বয়স কত চায়, না 28 চায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন করতে শিখতে হবে আমাদেরকে, যে আমরা কত বয়স হলে কোনটা পাবো। যারা জেনারেল স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি একটা কথাই বলে দিচ্ছি, যে জেনারেল যারা পড়াশোনা করছো, তারা হায়ার সেকেন্ডারির পর যদি মনে হয় যে তোমরা সরকারি চাকরিতে আসবে, তাহলে হায়ার সেকেন্ডারির পর অন্য কিছু আর চেষ্টা করো না, গ্রাজুয়েশনটাকে সাইলেন্টলি করো। সাইলেন্টলি কথার মানে হচ্ছে ওটাকে, মানে গ্রাজুয়েশনটাকে ততটা জোর দিও না যতটা তুমি কম্পিটিটিভে জোর দিচ্ছ। মানে গ্রাজুয়েশনের ডিগ্রিটা করার জন্য তুমি করছো, কিন্তু মেইন ফোকাস থাকবে তোমার কোথায়, না মেইন ফোকাস থাকবে তোমার একদম এই কম্পিটিটিভ সেকশনে। কারণ তোমার যখন তুমি যখন একটা এইচএস পাস করছো, তখন তোমার বয়স কত, না 18। তাহলে এবার 23 আর 25 যদি বয়স হয়ে থাকে জেনারেলের ক্ষেত্রে, তাহলে তুমি কদিন চেষ্টা করবে বলো তো? একটা তো সময় তোমাকে মিনিমাম দিতে হবে পড়াশোনার জন্য, এতগুলো সাবজেক্ট আছে, এতজন কম্পিটিটর আছে, তাদেরকে হারাতে গেলে তোমাকে সময় দিতে হবে না? আর জিডির ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি, যে তোমাদের কাছে এখানে যে সিলেবাসটা আছে, সেটা হচ্ছে যে ইংলিশের পরিবর্তে এখানে তোমার হিন্দিও আছে। কিন্তু যারা বেঙ্গলের স্টুডেন্ট তারা ম্যাক্সিমাম কি না ইংলিশ নেয়, তার কারণে তাদের কাছে হিন্দিটা স্বচ্ছতা নেই। এটা বোঝা গেল? তো এরপরে এইটা হচ্ছে কিনা আমাদের সিলেবাস গেল। এবার এক্সাম ডেট দেখো, এক্সাম ডেট আগেই বলেছি, এমটিএস এর ক্ষেত্রে এক্সাম ডেট 31শে জানুয়ারির আগে আসবে না, এবং শুধুমাত্র প্রতিবার দেখবে এসএসসি জিডির জানুয়ারিতে ডেট দেয়, এবারে ডেটটা দিয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল। তার কারণ কি, জানে না যে এটা কখন শেষ হবে, এটা শেষ হতে একটা মাস লাগে, ওই জন্য হয়তো ফেব্রুয়ারির মিডিল থেকে শুরু হবে তোমাদের পরীক্ষা। ঠিক আছে, তাহলে এটা শুরু হওয়ার পরই এটা, তার মানে আমাদেরকে আর কি মিল আছে আমাদের, আমি কি কি লিখেছি, এক্সাম ডেট সেম, সিলেবাস সেম মিলিয়ে দিয়েছি, সাবজেক্ট সেম এটাও মিলিয়ে দিয়েছি। ঠিক আছে, তার মানে আমাদের কাছে টাইম কত, দেখো যদি 31শে জানুয়ারিকে আমরা টার্গেট করে থাকি, তাহলে এসএসসি সিডি স্টুডেন্টদের আরো বেটার হবে। তাহলে আমাদের কাছে আজকে যদি 10 তারিখ হয়ে যায়, তাহলে এখানে আমাদের পড়ে রয়েছে 20 দিন, বা আমি 21 দিন ধরছি না, আর ওখানে আমাদের পড়ে রয়েছে কদিন, না আমি 30 দিন ধরছি। তাহলে 20 আর 30-এ কত হচ্ছে, না 50 ডেজ। তাহলে এই 50 ডেজের মধ্যে তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবেই হবে, এই 50 ডেজের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবেই হবে। তো কি করে তোমরা কমপ্লিট করবে, এটা নিয়ে একটা ফুল ভিডিও আমি দিয়েছি আমাদের এই ভিডিও সেকশনে, অর্থাৎ এখানে যখন ভিডিওটা যাবে তার দেখবে নিচেই আছে ওই সেকশনে, সেখানে আমি বলে দিয়েছি যে 20 থেকে 21 দিন পর্যন্ত কি করবে, 21 থেকে 45 দিন পর্যন্ত কি করবে, 45 থেকে 50 দিন পর্যন্ত কি করবে, পুরো একটা ফুল সিনারিও দিয়ে দিয়েছি আমি। তো আমি তবুও একবার তোমাদের জন্য বলে রাখি, যে এটাকে খেলতে গেলে 50 দিনটাকে ভেঙে নাও। ঠিক আছে, এমন তিনটে সেক্টরে তুমি 50 দিনটাকে ভাঙবে। তাহলে স্যার আমি যদি 15 দিন করে ভাঙি, তাহলে 15 দিন করে হলে তোমার কত হচ্ছে, না 45 দিন। বেশ, 15 দিন করে হলে যাচ্ছে আমার 45 দিন, মানে 5 দিন আমার হাতে থাকছে, হাতে থাকুক। তো এই প্রথম 15 দিনে তোমাকে সিলেবাসের সমস্ত কনসেপ্ট শেষ করতে হবে। স্যার কি করে পসিবল? এটা এখনকার স্টুডেন্টরা এটাই করে ফেলছে, তোমাকে এটা বুঝতে হবে। তারা 1.5 বছর 2 বছর ধরে চেষ্টা করছে না, তারা কি করছে, যে কোনো একটা কোর্স পারচেজ করছে, টিচার যেটুকু করাচ্ছে সেটুকুকে একবারে সকাল থেকে রাত পর্যন্ত পুরো ঝেড়ে দিচ্ছে, একবারে সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করে সিলেবাসটাকে কমপ্লিট করে দিচ্ছে। এইটা হচ্ছে কি বলতো মেন তোমার একটা, ধরো আমরা কোন একটা জায়গায় যাব যখন, তো
ধরো সেখানে একটা বড় ডিফিকাল্টি আছে, তো সেই ডিফিকাল্টিটাকে জয় করতে পারলেই আমি দেখছি আমার আর কোনো চাপ নেই। ব্যাপারটা বোঝা গেল? ধরো তুমি একটা কোনো রেস জিতবে, সেই রেস জিততে গিয়ে তুমি দেখছো যে প্রথম যে কাজটা দিয়েছে আমাকে সেটা খুব টাফ, এটা পেরিয়ে গেলেই আমি কিন্তু আর কোনো চাপ লাগবে না। তো সেক্ষেত্রে এইটাকে তোমরা ভালো করে পার করো। আমি বারবার বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট সিলেবাস বোঝে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট বেশি পড়াশোনা করে ফেলে সিলেবাসকে নিয়ে। তো এই ফুল সিলেবাস আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, সেগুলোকে দেখো, দেখলে বুঝতে পারবে যে কতটা টিচার খেটে খুঁটে এই জায়গাগুলোকে নিয়ে আসে, তারা কতটা পরিশ্রম করে জায়গাটা নিয়ে আসে। এটার জন্যই নিয়ে আসে যে স্টুডেন্ট যাতে বুঝতে পারে যে সিলেবাসটা অত বৃহৎ নয় যতটা বৃহৎ আমরা ভাবি। আর একটা প্রবলেম কি বলতো, যেখান থেকে প্রশ্ন আসবে না সেখান থেকে স্টুডেন্ট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে যায়। এই জায়গাগুলো তো টিচার বোঝে। টিচারের কাজ কি? সারাদিন একটা ওয়াচারের মতো কাজ করা, যে কোথা থেকে প্রশ্ন আসছে, কোনখান থেকে প্রশ্ন স্কিপ করছে, সিলেবাস থেকে কতটা কমপ্লিট করছে, সিলেবাস থেকে কোনটাই করছে। যেমন ধরো এসএসসি জিডিতে ভয়েস নেশন থেকে কোশ্চেন আসা বন্ধ হয়ে গেছে, তোমরা কি খবর রেখেছো? এটা টিচারকে খবর রাখতে হয়। এক সময় কম্প্রিহেনশনে কি দিত, প্যাসেজ দিত, সেখান থেকে ক্লোজ টেস্টে চলে গেছে, টিচারকে খবর রাখতে হয়। তাহলে আমি কেন এই জিনিসগুলো করব? আমার তো সময় নষ্ট হবে, এটা বোঝো তুমি। তো এই 15 দিনে তুমি সিলেবাস শেষ করতে পারবে। আমাদের এসএসসি জিডির যে ব্যাচটা শুরু হচ্ছে সেখানে আমি 15 দিনই কেন, তার আগে শেষ করে দেবো সিলেবাস। তো যাই হোক, আর এই 15 দিন যেটা থাকবে সেটা হচ্ছে কি না, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। ভালো করে বোঝো, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস। দেখো আমি তোমাদেরকে বলি যে আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য বইপত্র কম থাকলেও সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু প্রচুর পরিমাণে বই আছে। তুমি পিনাকেল তুলে নাও, পিনাকেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলোকে ভাগ করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ। পিনাকেলে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলোকে ইয়ার অনুযায়ী দেওয়া আছে। তো সবাই ভাবে যে আমি এটা কিনলে আমার এটা কাজ হয়ে যাবে, এটা কিনলে এটা কাজ হয়ে যাবে। না, তারা তোমার থেকে বেশি বোঝে। যারা বই লেখে তাদেরকে স্টুডেন্টের ডিমান্ডটাকে বুঝতে হয় আগে, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এই ফ্রেজটায়, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে এই ফ্রেজটায়, দুটোর মধ্যে তফাৎ আছে। তার মানে কি, দুটো জিনিস এক ঢিলে দু পাখি হয়ে যাবে। সেটা হচ্ছে কি না, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন চ্যাপ্টার ওয়াইজ করছো, তখন আবার দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন তুমি ইয়ারলি করছো তখন তুমি এগুলো কমন পাবে, তোমার এগুলো করতে ভালো লাগবে, তুমি দেখবে কমন পেলে তুমি স্কোরটা বাড়াতে পারবে। একটা স্টুডেন্ট যখন প্রথমে মক টেস্ট দেবে তখন তার যদি স্কোরটা ভালো হয় তখন তার স্কোরটা আরো অনুপ্রেরণা জন্মাবে। সেটা বোঝো ভালো করে। তো এইরকম টাইপের দুটো বই, আমি কোনো বইয়ের নাম বলছি না, কিরণের আছে, এর আছে, আরিহান্তের আছে, সবার আছে, সবাই বিজনেস করতে নেমেছে, সবারই আছে। তো যে কোনো বই তোমার সুটেবল হলো তুমি সেখানে তুলে নাও, ঠিক আছে? তো এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা এটা গেল। তো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমরা পিআই কে আমরা প্র্যাকটিস করছি, কিন্তু এই 15 দিন থেকে প্রতিদিন একটা করে মক দিতেই হবে তোমার, এইটা যেন না ছাড়ো। মক হচ্ছে কি না, তুমি পরীক্ষা দিচ্ছ। এটা যদি আগে থেকে অভ্যাস আমার না থাকে তাহলে আমি এখানে 15 দিনে কিছুই আমি করতে পারবো না, এটা ভালো করে বোঝো। এই প্র্যাকটিসটা জারি থাক, তুমি 10 পাও 15 পাও, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। বাট এই সময় মকটা একটু সাহসিকতার সাথে দাও, যেটা মনে হচ্ছে যে এই দুটোর মধ্যে হবে একটা দিয়েই দাও। প্রথমটা একটু সাহস লাগুক, তারপরে তুমি বিচক্ষণ হও। আমরা প্রথমেই বিচক্ষণ হতে যাই, মুশকিল হচ্ছে এটাই। আমি একটা ঘরকে ডেকোরেশন করব, এটা করলে তোমার খরচটা বেশি হয়ে যাবে, তাহলে আরেকটু দেখে নি, এটা করলে তোমার খরচটা বেশি হবে, তাহলে আরেকটু কম করে খরচ হবে। এই করে তুমি ঘরের ডেকোরেশনই করতে পারবে না কোনোদিন। প্রথমে একটা ঘরের ডেকোরেশন করো যেটা তোমার খরচা বেশি হলো, হয়তো সেরকম সৌন্দর্য এলো না, ওইটা করলে তুমি তবে সেকেন্ড সৌন্দর্য তুমি আনতে শিখবে। কিন্তু যদি আমি কিছু করতে না শিখি তাহলে আমি তার পারফেকশন কোনদিন শিখবো না। প্রতিটা মানুষ পারফেকশন শেখে প্রথমে সেটাকে রাফলি করে। ধরো আমি ইংরাজি বলতে পারি, তো ইংরাজি বলাটা প্রথমে আমার কিন্তু ফ্লুয়েন্ট ছিল না, সেটা প্রথমে আমি ভেঙে ভেঙে বলতাম, কিন্তু আমি বলতাম, আটকাতাম না। তো বলতে বলতে সেটা ফ্লুয়েন্ট হয়েছে। তো যে কোনো জিনিসের পারফেকশন আসে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে। তুমি মকটা এই 15 দিন পর থেকে শুরু করবে, ঠিক আছে? আর এই 15 দিন হচ্ছে খুব কম করে, আমি শুধু এইটার জন্য আলাদা স্লাইড নেবো বা এখানেও হয়ে যাবে। এই 15 দিন হচ্ছে তোমার আসল যুদ্ধ। কি রকম যুদ্ধ না, এই 15 দিন, আচ্ছা এইখানে কিন্তু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এত কিছুর মধ্যেও কিন্তু রিভিশন থাকবে। উইদাউট রিভিশন কিছুই হবে না। তুমি যদি বলো স্যার রিভিশনটা আমি করতে পারবো না, তাহলে আমি বলবো তুমি কোনো কোর্স পারচেস করো না, তুমি চুপচাপ বসে যাও, কারণ রিভিশন ছাড়া তুমি জিততে পারবে না। উইদাউট রিভিশন কিছু করতে পারবে না জীবনে।
তাহলে এই 15 দিন কি করব? এই 15 দিনে মকটা হচ্ছে প্রথম প্রায়োরিটি, ঠিক আছে? মকটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। 2 নম্বরে কি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 3 নম্বরে কি? রিভিশন। অর্থাৎ প্রতিদিন মক এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে আমি রিভিশন করব, এবং এই 15 দিন, ঠিক আছে, আমি যেটা বলবো সেটা কিন্তু খুব একটা বেশি বলছি না, এই কারণেই কম করে বলছি, তার কারণ হচ্ছে এর থেকেও বেশি কোশ্চেন প্র্যাকটিস করে থাকে স্টুডেন্টরা। এই 15 দিন অন্তত মিনিমাম 300টা করে তুমি প্র্যাকটিস করবে, এবং 300টা করে রিভিশন করবে, এবং 300টা অ্যানালিসিস করবে, ঠিক আছে? এবং এই 300টা অ্যানালিসিস করবে। বোঝা গেল? মক এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে বোঝো, মক এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি দিচ্ছ, ঠিক আছে? তো দুটো মিলিয়ে যেন মিনিমাম 300টা কোশ্চেন প্র্যাকটিস করো বাবা। তুমি বলে 300টা কোশ্চেন করতে পারবো না, তুমি কম্পিটিশন থেকে সরে যাও, কেউ তোমাকে ডাকতে যাবে না। খুব বাস্তব কথা, ঠিক আছে? আমরা বলি দেবে ভুল করে হার্ড রিয়ালিটি, কথাটা হার্ড রিয়ালিটি না, কথাটা হার্ড রিয়ালিটি, রুক্ষ বাস্তব। তোমাকে বুঝতে শিখতে হবে। এই দুনিয়া কেউ কাউকে কিছু ছেড়ে দেয় না, সবকিছু তোমাকে যাচাই, তোমাকে জোর করে অধিকার করে তোমাকে সেটাকে কেড়ে নিতে হয়। সেই কেড়েটা কোনো ভায়োলেন্স দিয়ে নয়, সিম্পল তুমি পরীক্ষা দিয়ে তোমার যোগ্যতা দিয়ে। এটা বুঝতে হবে তোমাদেরকে জীবনে। যত তাড়াতাড়ি তুমি এটাকে বুঝতে পারো তত তাড়াতাড়ি তোমার ভালো। শর্টকাট কিছু হয় না, ঠিক আছে? এবং তুমি জিনিসগুলোকে কোনোভাবে কোনো মিসইউজ করেও পেতে পারবে না, কারণ এতটা প্রোটেকশনের মাধ্যমে পরীক্ষা হবে। তোমাকে যেটা করতে হবে, যে তুমি ভাবছো পাশের আমার কেউ বসবে যে আমাকে এইটা বলে দেবে, এরকম স্টুডেন্টের অনেক ধারণা থাকে যে পাশে আমার কেউ বসবে, সে আমাকে হয়তো ম্যাথটা বলে দিল, আমি তাকে ইংরেজিটা বলে দিলাম। এগুলো হচ্ছে আমাদের ফ্যান্টাসি ছাড়া কিছু নয়, ঠিক আছে? সেও কম্পিটিটর, তুমিও কম্পিটিটর, কোনোদিন দুজনে একসাথে কিছু করতে পারবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা, যে মক, পিওয়াইকিউ, রিভিশন, অ্যানালিসিস, এইটা মিলিয়ে খুব কম করে হলো 10 আওয়ার সময় লাগবে, খুব কম করে হলো 10 ঘন্টা সময় লাগবে শেষ 15 দিন। বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে হবে, কিছু করার নেই। 15টা দিন জীবনে দিয়ে দিই না, কি হবে? তারপরে তো আনন্দই আনন্দ। এবং আরেকটা কথা বলে রাখি, যে খুব বাস্তব কথা, তাহলে আমরা চ্যাপ্টার ওয়াইজ এর একটা কোশ্চেন পাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ এর জন্য একটা বই কিনতে হবে আমাদেরকে, পিওয়াইকিউ একটা বই কিনতে হবে, এবং মকের জন্য একটা বই কিনতে হবে। এইটা কিন্তু আমাদেরকে সাহায্য করবে, এইগুলো ছাড়া আমরা এগোতে পারবো না। বোঝা গেল না? বুঝতে পারলে না? এই 3টে সেকশন আমার লাগবে চ্যাপ্টার ওয়াইজ। প্রথমে সিলেবাস শেষ করে চ্যাপ্টার ওয়াইজ আমাকে প্র্যাকটিস করতে হবে, সেগুলোকে রিভিশন করতে হবে। পিওয়াইকিউ প্রথম থেকেই আমার লাগছে। মক আমার শেষে কিন্তু ধুলো উড়িয়ে দিতে হবে। ধরো একটা 20টা সেটের মক টেস্ট কিনলে সেটাকে 20 দিনে প্র্যাকটিস করার কোনো দরকার নেই, সেটাকে 20টা সেটকে তুমি যদি 10 বার করে প্র্যাকটিস করো, সেটা তোমার বেশি কাজে লাগবে। মনে করো 20টা সেট তুমি শেষ করতে পারো না, 10টা তুমি শেষ করো, কিন্তু এইটাকে অন্তত খুব কম করে 5 বার প্র্যাকটিস করো। আমি বারবার বলছি, রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস, বারবার বলছি। যারা রিভিশন দেয়, যারা বারবার পড়ে, যারা সেগুলোকে অ্যানালিসিস করে, তারা চাকরি পায়। আর যারা প্রচুর পরিমাণে সিলেবাস নিয়ে বসে, প্রচুর পরিমাণে বই কেনে, কিছুই শেষ করতে পারে না, তারা সিলেবাস, তারা চাকরি পায় না। একটা কথা আজকে ভালো করে জেনে নাও, তোমরা যখন হায়ার সেকেন্ডারি পড়তে, যখন মাধ্যমিক পড়তে, তখন দেখবে তোমাদের কাছে একটাই বই পেতে, তোমরা হিস্ট্রি একটা বই, জিওগ্রাফি একটা বই, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে কিন্তু সিলেবাসটা। কিন্তু এখন সেই নেচার আর নেই তোমাদের, প্রচুর পরিমাণে বই, তার 10 পাতাও তোমরা পড়ো না। এটাই হচ্ছে সব থেকে ভুল করি আমরা, যে রং ডিসিশন গুলো আমরা নিই, সেগুলো স্টুডেন্টকে দেখে আমরা বুঝতে পারি, আমি বুঝতে পারি যে হ্যাঁ এরা রং ডিসিশন নিচ্ছে। যেটা বললাম সেটা করো। তো এরপর তোমরা এতগুলো বই কিনতে পারো, অথবা আমি তোমাদেরকে বলবো যে এই যে কোর্সটা আমাদের, ঠিক আছে, যেটা আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে এসএসসি জিডির, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, গতকাল আমি প্রথম ক্লাস নিয়েছি। সেখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস থাকবে, সেখানে তোমার প্র্যাকটিস ব্যাচ থাকবে, কিন্তু মক থাকবে না, আমি বলেই দিলাম। দুটো মক নিয়ে আমি ছেড়ে দেবো। মক থাকবে কোথায় না, ওয়াইটিতে। তো তোমার এই 3টে বই না কিনলেও চলবে, তার কারণ হচ্ছে তুমি এইগুলোর সাথে কি ফ্রি পাচ্ছ বলো তো? এই যে টেক্সট বুক পাস প্রো ফ্রি পাচ্ছ, দেখতে পেয়েছো? কি ফ্রি পাচ্ছি আমি? এই যে টেক্সট বুক পাস প্রো ফ্রি পাচ্ছি। এটা কম কথা নয়। এখানে তুমি প্র্যাকটিস সেট পাবে, মক পাবে, টেস্ট সিরিজ পাবে, সবই পাবে। এবং সব থেকে বড় কথা কি বলতো, এরকম স্ক্রল করে করে পাবো, মানে বারবার আমাকে
তোমার কিনতে হবে না, আনলিমিটেড পাবো আমি জিনিসটাকে, এবং সেই জিনিসটা আমার রয়ে যাবে। আমি একটা প্র্যাকটিস করলাম তো, আমাদের টেক্সট বুকে কিরকম নিয়ম দেখো, যে তুমি এটাকে কি করবে, আবার তোমার স্কোর হলো একটা, যে তুমি ডিলিট করে দেবে। তার মানে তুমি এই পরীক্ষাটা আবার নতুন করে দিতে পারবে। ঠিক আছে? তো এই রকম করে 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 এক একটা মক টেস্ট 4 থেকে 5 বার করে দাও। কিন্তু আনলিমিটেড আছে বলে আনলিমিটেড আমি প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু মাথায় কিছু ঢুকবে না। প্রতিটা সেক্টরকে 5 বার 6 বার করে প্র্যাকটিস করো। এরপর তোমাদের যেরকম সময় পরীক্ষা আছে, এই 369 টাকা নিয়ে নিলে তোমাদের কাজ মিটে যাবে আশা করি। মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হবে। তো তুমি যদি বলো যে স্যার আমার মার্চে পরীক্ষা চলে গেল, আর আমি তখন কিন্তু তোমার চাপ হয়ে যাবে, যে তুমি স্যার রিভাইজ করতে পারছি না। তো সেক্ষেত্রে তোমার সব থেকে ভালো উপায় হচ্ছে 1249, যে 1 বছরে। এবং তোমার এখানে লস কিছু নেই। দেখো আমরা আজকে যখন অফলাইনে পড়তে যেতাম, তখন আমাদের কত টাকা করে লাগবে বলো তো? সপ্তাহে 2 দিন ক্লাস হতো। এখন সপ্তাহে প্রতিদিন ক্লাস, 3-4টে ক্লাস, তার সঙ্গে রেকর্ডিং ক্লাস, তার সঙ্গে মক টেস্ট, তার সঙ্গে টেস্ট সিরিজ। আমরা এত কিছু পাচ্ছি বলে আজকে 369 সঙ্গে 1250 কম্পেয়ার করতে শিখেছি। তুমি যদি 1250 টাকা দিয়ে দাও, তাহলে 1 বছরের জন্য এই সব কিছু লাইন দিয়ে পেতে শুরু করবে। ঠিক আছে? তো যেটাই নাও, তোমাদের যেটা ইচ্ছা সেটা নেবে। তো আমি তোমাদেরকে জাস্ট কারণ ফল বলে দিলাম, যে কোনটা নিলে কোনটা পাবে। তো তোমরা আমাকে মেসেজ করতে পারো 7908100347 এই নাম্বারে, অথবা কোড তো তোমরা জানো, যে GOUTAM, এটা হচ্ছে আমার কুপন কোড। ঠিক আছে? GOUTAM এটা হচ্ছে আমার, এই কুপন কোডটা ইউজ করতে পারলে তোমরা ঠিক এই প্রাইস গুলো চলে আসবে। তার আগে এই প্রাইস গুলো বেশি দেখাবে। ঠিক আছে? আমি বারবার বলছি যাবার আগে একটা কথা, এমটিএস এর জন্য বিশাল অপরচুনিটি, এসএসসি জিডির জন্য বিশাল অপরচুনিটি, যদি তুমি যেভাবে বললাম সেভাবে যদি ফলো করতে পারো, এই জিনিসটাকে যদি ফলো করতে পারো, যখন স্ক্রিনশট নিয়ে নাও, জিনিসটাকে ফলো করো। আর এক্সট্রা 2টো ভিডিও দেওয়া আছে, সেখান থেকেও তোমরা জিনিসটাকে দেখে নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।